বুঝতে পারলাম না। আরে আমরা উদ্যোগ নিয়েছি এই কেসটা করার জন্য। কি কোন কেস? এই পরীক্ষা আটকানোর। কোথায়? হাইকোর্টে। হ্যাঁ তা নিশ্চয় নাও। হ্যাঁ, তো তুমি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কেস করো না। যদি একবার ডিসমিস করে দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু সব যাবে। তাই? সব যাবে কিন্তু। এখন করো না, আমি তোমাকে জোরহাত করে বলছি। আরে জোরহাত করার ব্যাপার না, তোমার হাইকোর্টে কোনো কেস হবে না। হাইকোর্টে সমস্ত আবার ভুল বুঝছে। আমাকে এখনই লয়ার ফোন করেছিল। তোমার লয়ার ফোন করে কি বলছে তাতে তো সুমন বিশ্বাস চলে না, তাই না? তোমার লয়ারকে ফোন করতে বলো আমাকে। আচ্ছা, হ্যাঁ, তারপরে তুমি তারপরে যদি ডিসমিস করে তোমার কেস, ঠিক আছে, তখন তুমি আমাদের টিচারদের দায়িত্ব নেবে তো? আমার কার দায়িত্ব নেবে তো? আর নেব না। আমি দায়িত্ব নিয়ে বলছি, পরবর্তীতে যাই হোক, রিভিউ হোক, যাই হোক, দায়িত্ব নিয়ে আমি ডুবিয়ে দেবো। তুমি যা খুশি করো, যা খুশি করো। কি বুঝলাম না, বলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে, যে এটাকে স্টেট হাইকোর্ট থেকে করিয়ে দেবো। তারপর কি বলছো? ঠিক আছে, আর তুমি এই মুহূর্তে কেস করো না ভাই, আমার কথা শোনো। হ্যাঁ, হাইকোর্টটা দেখি, তারপরে তুমি সুপ্রিম কোর্টে করো, সেটা ঠিক আছে। আমরা আগে দেখি না। আমাদের তো বলেছে উনি স্টে কনফার্ম করাবেন 16 জুনের আগেই। কে? আমাদের অ্যাডভোকেট। তা তোমাদের অ্যাডভোকেট তোমাকে বলেছে? আমাকে বলেছে? তোমাকে কেন বলতে যাবে? তাহলে আমি তোমার কথা শুনতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, তুমি করো, তারপর তোমার হাত পা ভাঙার দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, করো 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 করো, দেখি তোমার কত বড় সাহস। করো তুমি। যদি ডিসমিস হয় না, তোমার হাত পা ভাঙার দায়িত্ব আমি নিলাম। আচ্ছা তাই নাকি? একদম, প্রয়োজন হলে রেকর্ড করে রাখো। আচ্ছা, কি তোমার নাম? ঠিক আছে, ঠিক আছে, তুমি করো। তুমি কত বড় হুনমান হয়েছো। হ্যাঁ, তোমাকে আমি আগের দিন বলছি, এই প্যানেলটা আমি বার করেছি। কে তুমি? কে? আমি বিশ্বজিৎ বিশ্বাস। কোথায় ছিল তুমি তখন 2018 সালে? তুমি এখন বড় বড় হনুমানগিরি বানাচ্ছ নাকি ওখানে? তোমাকে রাম কেলানি দিয়ে ছেড়ে দেবো যদি আমার পরীক্ষা যদি স্টে না হয়। আচ্ছা, তুমি কি বলছো? তোমার কত বড় বাবা আছে আমি দেখবো। বাবা তোমায় ঠেকায়, যদি আমি না দেখাতে পারি তো আমায় এক বাবাই জন্মদিন। তাই? একদম। ওরে বাবা, দেখি তোমায় ভদ্র ভাবে বলে, তুমি আমার মানুষ না ভদ্র কথা শোনার। হ্যাঁ হ্যাঁ তাই তো। ঠিক আছে। বিশাল ক্ষমতা তো তোমার। হ্যাঁ, আমার বিশালই ক্ষমতা। আমার বিশালই ক্ষমতা বলে তুমি যদি সেকেন্ড কাউন্সিলিং হয়ে থাকো, ওই যে ভাত দেখাও না, আমার দয়ায় খাও, আমার দয়ায়। ঠিক আছে, বাবার দয়া না, আমার দয়ায় গেল। কি কি? হ্যাঁ, নিজে যে ভাত দেখাও সেটা আমার দয়ায় খাও। ও মানে যে ভাত খাই তোমার দয়ায় ভাত খাই? একদম। কারণ সেকেন্ড কাউন্সিলিং এ যদি তুমি পেয়ে থাকো তাহলে আমার দয়ায় খাও তুমি। আমি তো সেকেন্ড কাউন্সিলিং এ পাইনি, আমি তো ফার্স্ট হ্যাঁ, ফার্স্ট কাউন্সিলিং এ পেয়েছো, তাহলে তোমাকে আমি অনুরোধ করছি তুমি এই পরীক্ষা আটকানোর ব্যাপারে কোনো সেকেন্ড কাউন্সিলিং এ শোনো। আগে সেকেন্ড কাউন্সিলিং এ আমি কোনো শোনার দরকার নেই, আমার কোনো শোনার দরকার নেই। তোমার যেমন আমার কথা আমি শোনার দরকার নেই, তখন তোমার কথা শোনার প্রয়োজন আমি মনে করছি না। সেকেন্ড কাউন্সিলিং এ আমি ভিন্ন জানতে পারলাম না। দর্শক, এতটাই কল রেকর্ড এসছে। আগে পরে হয়তো আরো কথা হয়েছে, সেই রেকর্ড আসেনি। 3.5 মিনিটের মতো একটা কল রেকর্ড এসছে। একজনকে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই চিনতেও পারছেন, কারণ উনি মিডিয়াতে এসছেন। এসএসসি যে মুভমেন্ট, মানে এসএসসি সংক্রান্ত যে মুভমেন্ট চলছে তার মধ্যে অন্যতম এক মুখ সুমন বিশ্বাস। বর্তমানে উনি দিল্লিতে আছেন। দিল্লিতে ওখানে বিভিন্ন দপ্তরে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে মামলা মুভ করার বিষয়টা উনি করছেন। তো পরিচিত মুখ, নিশ্চয়ই আপনারাও হয়তো অনেকে চেনেন। আর উল্টো দিকে যেটাকে শ্যাডো আকারে দেখাচ্ছি, নামটা তো শুনতেই পেলেন, নিজেই বললেন বিশ্বজিৎ বিশ্বাস নাকি একটা নাম বললেন। আর আমি যেটা শুনলাম, আমি এটা শুনে সুমন বিশ্বাসকে ফোন করেছিলাম। বাড়ি যেটা বললেন নদিয়া,
নদিয়ার তাহেরপুর বা এরকম কোন একটা এলাকাতে বাড়ি ওই বিশ্বজিৎ বিশ্বাস যিনি কলটা করেছিলেন। সুমন বিশ্বাস যেটা আমাকে বললেন যে কদিন ধরেই আমাকে হুমকি দিচ্ছেন এই বিশ্বজিৎ বিশ্বাস, তো আমি রেকর্ড করিনি, খানিকটা রেকর্ড হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর শুনলেন আপনারা উনি যেটা বললেন এদিক থেকে, যে আমার দয়াতে তুমি ভাত খাচ্ছ, আমরা প্যানেল বের করেছিলাম সেকেন্ড লটে। তারপরে যখন আবার উনি বললেন যে আমি তো প্রথমেই মানে প্রথম কাউন্সেলিং এই তো আমি চাকরি পেয়েছি, তখন আবার অন্য কথা বলতে শুরু করলেন। তো যিনি ফোন করেছিলেন তার বক্তব্য যে নতুন করে যেসব চাকরিগুলো হয়েছিল পরবর্তী কাউন্সেলিং এ, সেটা তাদের দয়াতে তারা বের করেছিলেন। তাদের নাকি আছে কোনো ক্ষমতা বা জানি না কোনো মুভমেন্টের কথা বলছেন কিনা। তো এখন যেটাকে নিয়ে সমস্যা সেটা হচ্ছে যে সুমন বিশ্বাস যার ছবি দেখছেন, ওনারা সুপ্রিম কোর্টে মুভ করছেন যেটা বুঝতে পারছি। তো তাতে আপত্তি তুলছেন ওই বিশ্বজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ বললেন তো নাকি, তো যাই হোক উনি আপত্তি তুলছেন। ওনার বক্তব্য যে ওনার লয়ার কনফার্ম করে দিয়েছেন যে হাইকোর্ট থেকেই এটাকে স্টে করে দেওয়া যাবে। এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পরীক্ষার নতুন করে নিয়োগের, তাতে ওনার লয়ার বলেছেন যে 100% এখানে হাইকোর্টে এটাকে স্টে করে দেওয়া যাবে। তো কেন সুপ্রিম কোর্টে, আগে হাইকোর্টটা হোক তারপর না হয় সুপ্রিম কোর্ট। আর সেই সঙ্গে বললেন যে সুপ্রিম কোর্ট একবার যদি ডিসমিস করে দেয় আমল না দিয়ে, তাহলে কিন্তু তোমার হাত পা সব ভেঙে দেবো। দায়িত্ব নিলাম। উনি কিন্তু দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে ওনার হাত পা সব নাকি হাড় গোড় সব ভেঙে দেবেন। তো যিনি ফোন করেছিলেন নিশ্চয়ই তিনিও টিচার, তার মানে টিচারদের মধ্যে চলছে হাড়গোড় মারধর, এরকম কথোপকথন, হাড়গোড় ভেঙে দেওয়া ইত্যাদি। তো জানি না কে কার গোড় ভাঙবেন বা কি হবে শেষ পর্যন্ত। তো সুমন বিশ্বাসের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে হাইকোর্টে দাঁড়িয়ে থেকে কি হবে, হাইকোর্টে স্টে হলেই বা কি হবে, আমাদের হাতে তো সময় নেই, আমাদের হাতে তো সময় খুব বেশি নেই। পরীক্ষার এগিয়ে আসছে, ফর্ম ফিল আপ তো মনে হয় 16 তারিখ থেকে, চলতি মাসের 16 তারিখ। তো সময় তো নেই হাতে। এখন যদি কলকাতা, আমি কথা বলে যেটা বুঝলাম দর্শক, জাস্ট আমি সেটাই আপনাদেরকে বলছি। উনি যেহেতু বাইরে রয়েছেন, না হলে ওনার মুখ থেকেই কথাটা পুরোটা শোনাতে পারতাম, পরবর্তী সময় হয়তো আমি সুযোগ পেলে শোনাবো। যেটা বললেন যে আমরা সুপ্রিম কোর্টে এদিকে এসছি, ব্যবস্থা নিচ্ছি এই জন্য, কারণ হাইকোর্টে যদি স্টে হয়েও যায়, ধরছি তর্কের খাতিরে, যিনি ওনাকে বলেছেন ওনার আইনজীবী, যদি স্টে হয়েও যায়, আপনাদের কি মনে হয় রাজ্য সরকার কি চুপ করে বসে থাকবে? রাজ্য সরকার কি চুপ করে বসে থাকবে? স্টে হলে সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে যাবে। আবার ডিভিশন বেঞ্চও যদি স্টেকে কন্টিনিউ করে, রাজ্য সরকার কি তখন চুপ করে বসে থাকবে? থাকবে না। ফের পুনর্বিবেচনা বা এই সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারটা আসবে। তো তাহলে কি এই করতে থাকবো? তাহলে একটা সময় লাগবে হিয়ারিং হতে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, তারপরে আবার ওটাকে ডিভিশন বেঞ্চে গেলে সেটাও একটা সময় লাগবে, তারপর আবার সুপ্রিম কোর্টে যাবে, সেটাও একটা সময় লাগবে। আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্টে আসতে হবে। এই না যে হাইকোর্টের অর্ডার হয়ে গেলে সেটা মেনে নেবে। যদি সেটা নিশ্চিত হতাম তাহলে হাইকোর্টই বলতাম যে ঠিক আছে ওখান থেকে করো। কিন্তু এই সরকারকে আমরা যেভাবে চিনি, যতই আমরা হাইকোর্টে সরকারের বিরুদ্ধে একটা অর্ডার বের করে ফেলি, এই সরকার মানবে না, কখনো মানবে না। তারা চ্যালেঞ্জ করে করে সেই সুপ্রিম কোর্ট পর্যন্তই যাবে। তো যখন আমরা জানি যে সরকার এই রকমই, তাহলে কেনই বা আমরা অপেক্ষা করে সময় নষ্ট করব? যেহেতু হাতে সময় নেই, সময় গড়িয়ে আসছে, সুতরাং তাহলে আমাদের সুপ্রিম কোর্টে ডিরেক্টলি চলে যায়। আর যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টের মানে সুপ্রিম কোর্ট ফাইনালি অর্ডার করেছে, সুতরাং তাদেরকে গিয়েই বলি যে আপনারা কি এইভাবে পরীক্ষা নিতে বলেছিলেন, যে রুল পাল্টে দেওয়া, মানে এই যে নাম্বার যেসব মানে ভেঙে দেওয়া হয়েছে, বা সবার সঙ্গে মিশিয়ে পরীক্ষা নাও, নতুন পুরানো সব মিশিয়ে পরীক্ষা নাও, আপনারা কি এইরকম ভাবে বলেছিলেন? তো এইসব নিয়ে আলটিমেট সুপ্রিম কোর্টকে উত্তর দিতে হবে কিভাবে নিয়োগ প্রসেস করতে বলা হয়েছে, উত্তর দিতে হবে। আর সেটা এক চান্সে পেলে হয়ে গেল। আর যদি ডিসমিস হওয়ার থাকে, মানে সুপ্রিম কোর্টে, তাতে হেন হবে তেন হবে,
সে তো হাইকোর্টে স্টে হলেও সেখানে ওরা ওরা চ্যালেঞ্জ করে করে গেলে সে তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট যদি মনে করে যে না এসবের কোনো গুরুত্ব দেওয়া যাবে না, তাহলে সে তো এমনি হবে ডিসমিস। কিন্তু সেটা হলে যা হবে তাড়াতাড়ি হবে। আর আমি হাইকোর্টে মামলা করবো, হাইকোর্ট স্টে করবে, সময় নেবে, রাজ্য সরকার টাইম নেবে, টাইম নষ্ট করবে, এই করে করে চলবে। তারপরে কি হবে? তারপরে কি হবে? আমরা তো একটা হ্যাস্ত চাইছি। আর সেই সঙ্গে যে পুনর্বিবেচনা যে বিষয়টা যেটা বলা হয়েছে সেসব নিয়ে ওনারা মুভ করছেন। পুনর্বিবেচনা করতে গেলে যেসব ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন, ওএমআর শিটের বা যে ব্যাপার স্যাপারগুলো সেসব নিয়ে ওনারা সব দাবি তুলছেন, কি করে কি ওইগুলো প্লেস করা যায় সুপ্রিম কোর্টের সামনে, সেসব করছেন। তো মধ্য কথা এখন যেটা নিয়ে গন্ডগোল বুঝতে পারছি যে হাইকোর্টে মামলা হবে না সুপ্রিম কোর্টে, এই নিয়োগের বিজ্ঞপ্তি ব্যাপারটা। তো যিনি ফোন করেছিলেন তারা বলছেন হাইকোর্টে, আর সুমন বিশ্বাস ওনারা বলছেন হাইকোর্টে সময় নষ্ট করে কি হবে, যা হবে তো সুপ্রিম কোর্টই আসতে হবে আলটিমেটলি। রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টই আসবে, তাহলে সুপ্রিম কোর্টই চলে যাব। ডিসমিস হোক আর যাই হোক, সেটা আমাদেরকে মানতেই হবে। কিন্তু আমি কেন ফালতু সময় নষ্ট করবো কলকাতা হাইকোর্টে? কলকাতা হাইকোর্টে আরো হয়তো অনেক মামলা করছেন যে যার মতো করে করছেন। কিন্তু সুপ্রিম কোর্টে করলে ওখানে ডিসমিস হয়ে গেলে চিন্তা, হাইকোর্টে স্টে হয়ে গেলে আমার বিরাট জয়। এটা ভাববার কারণ কি? এটা ভাববার কি আছে? আর এটা ঠিক দর্শক, আমিও বলতে পারি সুমন বিশ্বাস যে কথাটা বলেছেন, যে এখানে রাজ্য সরকার যদি মনে করে যে আমাদের বিরুদ্ধে অর্ডার গেছে, রাজ্য সরকার চুপ করে থাকবে না, সেটাকে মেনে নেবে না রাজ্য সরকার। চ্যালেঞ্জ করে 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 ঠিক সুপ্রিম কোর্টে যাবে। কারণ তারা যদি এখানে স্টে করে এমনিতেই রাজ্য সরকার চুপ করে বসে থাকতে পারবে না। কেন বলুন তো? ইচ্ছা থাকলেও পারবে না। কারণ চুপ করে বসে থাকলে অন্য প্রশ্ন উঠবে তো আবার, ও কি হলো, পরীক্ষা নেওয়ার হচ্ছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর একটা সিঙ্গেল বেঞ্চ স্টে দিল বলে চুপ করে বসে গেল, তার মানে এদের নিয়োগের কোনো ধান্দাই নেই। এক্ষুনি উল্টো প্রশ্ন উঠবে, সেই প্রশ্নের জবাব আবার কি দেবে? সেই প্রশ্নকে তো সামালতে হবে। ফলে রাজ্য সরকার চুপ করে বসে থাকতে পারবে না। সিঙ্গেল বেঞ্চের অর্ডার স্টে হলেও ডিভিশন বেঞ্চে যাবে। প্রশ্নের মানে সাধারণ মানুষের অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাবে, যেতেই হবে, চুপ করে তারা বসে থাকবে না। সুতরাং যেটা সুমন বিশ্বাসের বক্তব্য, যে যখন সুপ্রিম কোর্টে আলটিমেট সবাই আসবে, তো আমরা এগিয়ে এসে বসে থাকি, আমরাই ডিরেক্টলি বলি সুপ্রিম কোর্টকে, তাহলে তো মিটে গেল ব্যাপারটা। কিন্তু উনি বলছেন না, আমরা এখানে মামলা করেছি, যদি সুপ্রিম কোর্টে কিছু হয়ে যায় তাহলে হাড় গোড় ভেঙে দেব। তবে আবারও বলছি দর্শক, সুপ্রিম কোর্ট ছাড়া কোনো গতি নেই। হাইকোর্টে তাৎক্ষণিক কিছু একটা রেজাল্ট হয়তো আসতে পারে এই সংক্রান্ত, কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেই। দর্শক কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।